আচ্ছা, তো আমি আর কি আজকে খুবই বেসিক একটা জিনিস শিখবো আমরা, সেটা হলো যে ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা আমরা প্রায় আগে ডিএনএ ট্রান্সক্রিপশনের সাথে উল্টাপাল্টা করে ফেলি, হ্যাঁ। তো আমি আপনাদেরকে দেখাই যে রেপ্লিকেশন জিনিসটা আসলে কি। এটা মনে করেন যে ডিএনএ, ঠিক আছে। এটা হলো ডিএনএ। ডিএনএ থেকে হলো আরএনএ তৈরি করাকে আমরা বলছি কি ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে আমরা কি বলে রাখবো, ট্রান্সলেশন, হ্যাঁ। কিন্তু ডিএনএ থেকে আরএনএ তো ট্রান্সক্রিপশন বুঝলাম, আরএনএ থেকে প্রোটিন হলো ট্রান্সলেশন। কিন্তু ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হবে এটাকে বলবো আমরা হলাম রেপ্লিকেশন। এটা আপনারা জানেন, আপনারা হলো ক্লাস 8 থেকে বা 7 থেকে যখন থেকে আর কি সায়েন্সের স্টুডেন্ট হয়েছে তখন থেকে এটা জানেন। কিন্তু তারপর এগুলো আমরা প্রায় ভুলিয়ে ফেলি যে আর কি ডিএনএ থেকে ডিএনএ হলো আমাদের রেপ্লিকেশন। এখন একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা কি আমরা অনেকেই জানি না, সেটা হলো যে আমাদের যে ডিএনএ থেকে যে ডিএনএ হয়, একটা ডিএনএ থেকে যে আরেকটা ডিএনএ হয় কখনোই কিন্তু একটা কোনো জিন বাদ যায় না। যেমন আমি বলছি কি, এই জিনিসটা তো বুঝেছেন, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন আর ডিএনএ থেকে আরএনএ হলো আমাদের ট্রান্সক্রিপশন, হ্যাঁ। এখন আমরা যে ডিএনএ থেকে যে ডিএনএ বানাই 30,000টা জিন থাকে, এক একটা ডিএনএ এর মধ্যে কত হাজার জিন থাকে, 30,000টা জিন থাকে। এখন আমাদের বডি প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু প্রত্যেকটা জিন আছে। মনে করেন যে আমার এই স্কিন সেলের মধ্যে একটা যে জিন আছে যেটার কারণে আর কি স্কিন সেল তৈরি হয়, মনে করেন এটা আমার স্কিন সেল, ঠিক আছে। আর এটা হলো আমার প্যানক্রিয়াটিক সেল। এস ফর স্কিন সেল, এস ফর প্যানক্রিয়াটিক সেল। আমার এই স্কিন সেলের মধ্যে যে ডিএনএটা আছে, ডিএনএটা আছে হুবাহু আমাদের প্যানক্রিয়াসের মধ্যে সেম একই ডিএনএটা আছে। হুবাহু আমাদের হলো একই রকম ডিএনএ কোথায় আছে, হেপাটিক সেলসে। আচ্ছা একটু ধরেন, আচ্ছা হেপাটিক সেলসে আর কি সিমিলার ডিএনএ, মানে আমাদের বডি প্রত্যেকটা সেলের মধ্যে ডিএনএ কিন্তু সিমিলার, ঠিক আছে। কোনো একটা বডি এমন কোনো জায়গায় দেখবেন না যে নিউক্লিয়ার ডিএনএটা হলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এখন আপনি ভাবতে পারেন যে কি স্কিনের মধ্যে যে ডিএনএটা আছে ওটার মধ্যে তো একটা নির্দিষ্ট জিন আছে, কিন্তু আমাদের এই ইয়ের মধ্যে হেপাটিক সেলস এর মধ্যে যে ডিএনএটা আছে ওটার মধ্যে কি অন্যরকম জিন নাই? না, দুটার মধ্যে একই রকম জিন আছে। তো এটা কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ। তো মনে করেন এটা হলো আমাদের স্কিন সেল। স্কিন সেলের মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএটার মধ্যে হলো এটা হলো আমাদের স্কিন সেল, ঠিক আছে। এটা মনে করেন এটা যে কোনো এই সেকেন্ড যে সেলটা আঁকলাম এটা বডি যে কোনো সেল হতে পারে, বাট ফর এক্সাম্পল আমি এটাকে হেপাটিক সেল বলে থাকি, হ্যাঁ। এইচ ফর হেপাটিক সেল। এটা হলো আমাদের ডিএনএ। আচ্ছা, এখন এই ডিএনএটার মধ্যে যে জিনগুলো আছে, মানে এই ডিএনএটার মধ্যে তো নির্দিষ্ট করে কিছু জিন আছে, যেমন আর কি মনে করেন কেরাটিন প্রোটিন বানানোর যে জিনটা, ওরকম একই রকম ভাবে হেপাটিক সেলের মধ্যেও কিন্তু সেম জিনটা আছে, কি আর কি হেপাটিক সেলের মধ্যে আর কেরাটিন বানানোর জিনটা আছে। এখন আবার মনে করেন আপনার হেপাটিক সেলের মধ্যে যে আর কি লিভার সেল তৈরি করা যে জিনটা আছে, লিভার সেল তৈরি করা যে জিনটা আছে, আমাদের স্কিন সেলের মধ্যেও কিন্তু লিভার সেল তৈরি করার জিনটা আছে। আবার স্কিন সেলের মধ্যে যে আর কি হেয়ার ফলিকল তৈরি করার জিনটা আছে, আমাদের হেপাটিক সেলের মধ্যেও সেই সিমিলার হেয়ার ফলিকল তৈরি করার জিনটা আছে, ঠিক আছে। আমাদের এই হেপাটিক সেলের মধ্যে ডিএনএটার মধ্যে অ্যালবুমিন প্রোটিন তৈরি করার যে জিনটা আছে, আমাদের স্কিনের মধ্যেও তো আর কি আমাদের স্কিনের মধ্যেও যে ডিএনএটা আছে ওটার মধ্যেও একই রকম অ্যালবিউমিন তৈরি করার জিনটা আছে। বাট ডিফারেন্সটা কই যে সব সেলের মধ্যে সব জিন আছে, কিন্তু সব জিন এক্সপ্রেসড হবে না। কথাটা হলো যে সব জায়গায় সব জিন এক্সপ্রেসড হয় না। যেমন মনে করেন স্কিন সেল এবং হেপাটিক সেল দুটার মধ্যেই হলো ভাই ভাই লাইনটা বুঝি না, কি হয় না ভাই জিন? এক্সপ্রেসড হয় না। এক্সপ্রেস, EXPRESSED, এক্সপ্রেসড হয় না, ঠিক আছে। যেমন নাকি বলি আমি, বা আর কি এক্সপ্রেসড হয় না, ঠিক আছে। যেমন আপনাদেরকে বলি ব্যাপারটা, যে স্কিন সেলের মধ্যে যে জিনটা আছে ওটা হলো মনে করেন যে স্কিন তৈরি করার, মনে করেন যে কেরাটিন তৈরি করার একটা জিন আছে। হেপাটিক সেলের মধ্যেও কি আছে, কেরাটিন তৈরি করার জিনটা আছে। বাট আমাদের স্কিন সেলের মধ্যে কেরাটিন তৈরি করার জিনটা এক্সপ্রেস হচ্ছে, বাট হেপাটিক সেলের মধ্যে কেরাটিন তৈরি করার জিনটা এক্সপ্রেস হচ্ছে না, ঠিক আছে। এখন আপনারা তো জানেন অনেকেই আর কি ভালো করে জানেন যে লিভার সেলের মধ্যে কি অ্যালবিউমিন নামক একটি প্রোটিন তৈরি হয়। লিভারের মধ্যে অ্যালবিউমিন প্রোটিন মানে কি inactive অবস্থা থেকে? হ্যালো হ্যালো ভাই, বুঝছি না, আরেকবার বলেন। ভাই, মানে ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে যে ভাই?
হ্যাঁ হ্যাঁ, ইনঅ্যাক্টিভেট অবস্থায়, কিন্তু স্কিন সেলের মধ্যে কি অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, কিন্তু হেপাটিক সেলের মধ্যে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। একই রকম ভাবে হেপাটিক সেলের মধ্যে আমাদের অ্যালবিউমিন তৈরি করার যে জিনটা আছে, ওই সেম জিনটা আমাদের স্কিনের মধ্যেও আছে আর কি। অ্যালবিউমিন প্রোটিনটা তৈরি করার জিন আমাদের স্কিন সেলের মধ্যেও আছে। বাট ডিফারেন্সটা কি, হেপাটিক সেলের মধ্যে অ্যালবিউমিন তৈরি করার জিনটা হলো প্রকাশ পাচ্ছে বা কি এক্সপ্রেসড হচ্ছে, কিন্তু স্কিনের মধ্যে অ্যালবিউমিন তৈরি করার জিনটা এক্সপ্রেসড হচ্ছে না। মানে আমি কি বলছি, যে আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা ডিএনএ সেম। তার মানে আমাদের ডিএনএ সবসময় কি সিমিলার থাকে, একটা ডিএনএ আরেকটা থেকে কখনোই কি ডিফারেন্ট হয় না। এবং তাই আর কি ওটাকে আমরা রেপ্লিকেশন বলি, রেপ্লিকেশন। যেমন মনে করেন যে আমি মনে করেন যে মোনালিসার একটা আর কি, লিওনার্ডো দা ভিঞ্চির আর কি মোনালিসা, হ্যাঁ। এখন ওটাকে যদি আমি হুবাহু একটা কপি বানাই, তাহলে ওটাকে কি বলে রাখবো জানেন? রেপ্লিকা বলে রাখবো। কারণ কেন? হুবাহু একটা কপি তৈরি করেছি দেখে। ওরকমই একটা ডিএনএ আর একটা ডিএনএ থেকে কখনো ডিফারেন্ট হয় না। এটার জন্য ওটাকে কি বলি আমরা? রেপ্লিকেশন। আমাদের বডি প্রত্যেকটা সেল, মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের মধ্যে, ঠিক আছে, লিভার থেকে নিয়ে শুরু করে লাংস পর্যন্ত, আমাদের বডি প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা ডিএনএ সেম, ঠিক আছে। কিন্তু তাহলে আপনি এখন ভাবতে পারেন যে তাহলে ডিএনএ যদি সেম হয়, তাহলে কিভাবে আর কি বিভিন্ন জিন এক্সপ্রেস হয়? ওটা হলো ট্রান্সক্রিপশনের ব্যাপার। রেপ্লিকেশনের সময় একটা ডিএনএ থেকে হুবাহু একটা ডিএনএ তৈরি হয়, কিন্তু ট্রান্সক্রিপশনের সময় কি ডিফারেন্ট জিন এক্সপ্রেস হয়। কারণ আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ট্রান্সক্রিপশন না, তাই ট্রান্সক্রিপশন জিনিসটা আপনারা অতটা চিন্তা না করলেও চলবে। আপনারা কি জানেন আজকে? রেপ্লিকেশন, যে একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ কিভাবে তৈরি হয়, আর একটা ডিএনএ কেন আর কি আরেকটা ডিএনএ পুরাপুরি হুবাহু হয়, ঠিক আছে। এখন রেপ্লিকেশনে চলে যাই। রেপ্লিকেশন ইজ দ্য ডিএনএ থেকে ডিএনএ প্রডিউস করাকে রেপ্লিকেশন বলি, ঠিক আছে। এখন বেসিক যে জিনিসটা ভাবতে হবে সেটা হলো, এটা মনে করেন একটা ডিএনএ, এটা মনে করেন একটা ডিএনএ, ঠিক আছে। এখন এই ডিএনএ থেকে আমি হলাম আরো দুইটা কি ডিএনএ তৈরি করব। এখন এই ডিএনএটাকে আর কি, এই ডিএনএটা থেকে নতুন একটা ডিএনএ তৈরি করার জন্য দুইটা আর কি প্রসেস লাগে, ঠিক আছে। দুইটা প্রসেস, আজকে আমি একটা প্রসেস শিখাবো, নেক্সট ক্লাসে আর কি আরেকটা প্রসেস শিখিয়ে দিব, হ্যাঁ। এখন দুইটা প্রসেস কি? প্রথম কাজটা হলো যে এই যে দুটা যে স্ট্র্যান্ড আছে না ডিএনএ, এই দুটাকে আর কি আর কি আলাদা করা লাগবে, ঠিক আছে। এই দুটাকে আলাদা করলাম আমি, এই একটা আর কি, এটা এটা এবং হলো এই আরেকটা। প্রথমে দুটাকে আলাদা করলাম, আলাদা করে এই যে এই ডিএনএ স্ট্র্যান্ডটা আছে না, এটা হলো হুবাহু একটা কপি বানিয়ে এটার সাথে লাগিয়ে দিব, ঠিক আছে। এই যে এই ডিএনএ স্ট্র্যান্ডটা আছে না, যেটা কি এখান থেকে আসলো, এটারও একটা হুবাহু কপি বানিয়ে এটার সাথে এভাবে লাগিয়ে দিব। তো আপনারা যদি দেখেন তাহলে যে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হচ্ছে? দুইটা ডিএনএ। এখন নতুন যে দুইটা ডিএনএ তৈরি হলো, 1 নাম্বার ডিএনএ এবং আরেক 2 নাম্বার ডিএনএ, এই দুইটা ডিএনএ এর মধ্যে কিন্তু একটা স্ট্র্যান্ড আসছে দেখেন প্যারেন্টের কাছ থেকে। মানে কি, এটা যদি আমাদের প্যারেন্ট ডিএনএ হয়, এই প্যারেন্ট ডিএনএ থেকে হলো একটা স্ট্র্যান্ড আসছে হলো এর কাছে, আরেকটা স্ট্র্যান্ড যাচ্ছে হলো এর কাছে, ঠিক আছে। তো এটার জন্য আমরা এটাকে কি বলে রাখি? সেমি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ প্রসেস বলে রাখি, ঠিক আছে। সেমি কনজারভেটিভ কেন? কারণ অর্ধেকটা তৈরি হচ্ছে, মানে কি এটা যদি একটা ডটার ডিএনএ হয়, 1 নাম্বারটা, এটা মধ্যে দেখেন অর্ধেকটা হলো মায়ের কাছ থেকে আসছে বা আগে প্যারেন্ট ডিএনএ থেকে আসছে। যেহেতু আগে অর্ধেকটা আসছে হলো প্যারেন্ট ডিএনএ এর কাছ থেকে, তাই ব্যাপারটাকে আমরা সেমি কনজারভেটিভ বলে রাখি। 2 নাম্বারটাতেও দেখেন দুইটা স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড আসছে হলো প্যারেন্ট ডিএনএটার কাছ থেকে। এই কালারটা ম্যাচিং করে দেখেন, হ্যাঁ। আর কি দ্বিতীয় আর কি যে ডটার ডিএনএটা আছে, এটার মধ্যে কিন্তু একটা ডিএনএ আসছে কার কাছ থেকে? প্যারেন্ট ডিএনএটার থেকে। তাই এটা এই প্রসেসটা কি বলে রাখি আমরা? সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ প্রসেস কি, এটা আপনারা আরো সুন্দর করে বুঝবেন, কিন্তু আপাতত ওই দিকে না যাই, শেষের দিকে গিয়ে আর কি আপনাদের জন্য ব্যাপারটা আরো খোলাসা হবে, হ্যাঁ। তো প্রথমে দুটা প্রসেস শিখালাম। একটা প্রসেস কি, ডিএনএ কে আলাদা করতে হবে, দুটা ডিএনএ কে আলাদা করার পরে হুবাহু কপি বানিয়ে আরেকটা ভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। তো প্রথম প্রসেসটা হলো দুটা ডিএনএ স্ট্র্যান্ডকে আমাদের আলাদা করতে হবে। আলাদা কিভাবে করব, ওখানে অনেক কাহিনী আছে, আপনারা শুনতে থাকুন। তো এই পর্যন্তই কার কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া করেন। আচ্ছা, এখানে আছে যে মানে কিছু জিন ইনঅ্যাক্টিভেটেড আছে আর কিছু কিছু জিন আছে এক্সপ্রেসড হচ্ছে। এই ইনঅ্যাক্টিভেটেড আর এক্সপ্রেসড হওয়ার জন্য কি মানে ট্রান্সক্রিপশন নামক একটা প্রসেস দেয়?
ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনের সময় ব্যাপারটা ঘটে আর কি, ট্রান্সক্রিপশনের দ্বারা নির্ধারিত হয় যে কোন জিনটা এক্সপ্রেসড হবে এবং কোন জিনটাকে এক্সপ্রেসড হবে না, ঠিক আছে। কিন্তু রেপ্লিকেশনের বুঝেছি। জি ভাই, এবং রেপ্লিকেশনের সময় সবই আর কি একসাথে কপি করে দেয়, কোনো আর কি পার্থক্য থাকে না। তো এখন রেপ্লিকেশন শুরু করার জন্য প্রথমে দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে আমাদের আলাদা করা লাগবে, ঠিক আছে। আলাদা কিভাবে করব ওটা আজকে আমরা শিখবো। এখন এটার সাথে কিছু আগে ড্রাগের নামও আমরা জেনে ফেলবো। হ্যাঁ, তো মনে করেন, আচ্ছা একটু ধরেন আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, আচ্ছা এবার আপনারা আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে। প্রথম স্টেপটা হলো যে কি দুইটা ডিএনএ স্ট্র্যান্ডকে আমি টেনে আলাদা করব, ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেন, এটা মনে করেন একটা ডিএনএ 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 মলিকুল, ঠিক আছে, আমি আঁকছি। আচ্ছা, তারপর কি আঁকলাম, মনে করেন এখানে হলো এ টি, ঠিক আছে, আরেকটা কি সি জি, আর মনে করেন এখানে কি আছে এ এটিসিজি 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 এভাবে যে যায়, আপনারা তো শিখেছিলেন। আচ্ছা এখন আপনারা আমাকে বলেন, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড এবং সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড, আর কি দুইটার মাঝখানে? ভাই অ্যাডেনিন থাইমিনের দুইটা আর গুয়ানিন সাইটোসিন তিনটা। ভাই একবার বলেন। অ্যাডেনিন থাইমিনের দুইটা আর অ্যাডেনিন সাইটোসিন থাইমিনের গুয়ানিনের তিনটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যাডেনিন আর থাইমিনের দুইটা এবং সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা, ঠিক আছে। তো এখন আপনি আমাকে বলেন, আমরা যদি এই দুটাকে হ্যাঁ আলাদা করতে চাই, টেনে যদি আলাদা করতে চাই, তাহলে আমরা কোন জায়গাটাতে ধরে আর কি আলাদা করব, যেখানে আর কি তিনটা হাইড্রোজেন বন্ড আছে নাকি যেখানে দুইটা হাইড্রোজেন বন্ড আছে, একটু মাথা খাটিয়ে বলেন তো। দুইটা দুইটা হাইড্রোজেন দুইটা। যেখানে আর কি দুইটা হাইড্রোজেন বন্ড আছে ওরকম জায়গাতেই তো আমরা টেনে আলাদা করব, তাই না। আমরা যখন একটা শত্রুকে হ্যাঁ হারাতে চাই, তখন আমরা সবসময় ওর উইক পয়েন্টে গিয়ে আঘাত করি না। ওরকম একই রকম ভাবে আমরা যখন এই দুইটা ডিএনএ স্ট্র্যান্ডকে আলাদা করার চেষ্টা করব, তখন আমরা সাইটোসিন গুয়ানিনের জায়গায় কি না টান দিয়ে করি কি অ্যাডিনিন এবং থাইমিনের মাঝখানে আর কি টান দিই। কারণ এখানকার হাইড্রোজেন বন্ডটা উইক এবং এখানে টান দিলে তুলনামূলকভাবে সহজে এই দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে। এখন জিনিসটা হলো কি, এবং যেখানে আর কি যেহেতু এগুলা এ এবং টি মানে অ্যাডিনিন এবং থাইমিনের জায়গাগুলো ধরে টান দিচ্ছি, তাই এই জায়গাগুলোকে বলি আমরা কি এটি রিচ এরিয়া, এটি রিচ এরিয়া, RICH রিচ এরিয়া, অথবা এটা আরেকটা নাম কি কনসেনসাস এরিয়া, কনসেনসাস, অথবা আরেকটা নাম কি আরেকটা আরো সহজ নাম দিয়েছে সায়েন্টিস্টরা, সেটা হলো কি অরিজিন অফ রেপ্লিকেশন। এখন আপনি অরিজিন অফ রেপ্লিকেশন বলেন বা কনসেনসাস এরিয়া বলেন বা এটি রিচ এরিয়া বলেন, সবই হলো সেম। এই জায়গাগুলা কি, এগুলা হলো এমন জায়গা যেখান থেকে আমরা টান দিয়ে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করার শুরু করি আর কি। এটার জন্য নাম দিয়েছে কি অরিজিন অফ রেপ্লিকেশন, মানে কি শুরু হচ্ছে আলাদা হওয়া। এবং যেহেতু এটা এটি রিচ এরিয়া, তাই আরেকটা নাম কি এটি রিচ এরিয়া। যাই হোক, তো একই কথা বারবার না বলি। তো যেই প্রোটিনটা কি এই জায়গাতে আর কি দুটো স্ট্র্যান্ডকে এখান থেকে ধরে টান মারবে, যে প্রোটিনটা আর কি এই দুটো স্ট্র্যান্ডকে এখানে ধরে টান মারবে এবং এখানে ধরে টান মারবে, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি কি ডিএনএ এ প্রোটিনস। এই নামগুলো মনে রাখবেন, কারণ এগুলো এমসিকিউতে প্রায় আসে, ইন্টারন্যাশনাল এক্সামসেও আসে, দেশি এক্সামেও আসে প্রায়। ডিএনএ এ প্রোটিনস। সো ডিএনএ এ প্রোটিনস কি করে খুঁজে বের করে যে কোথায় কি অ্যাডিনিন এবং থাইমিনের কনসেন্ট্রেশন বেশি, যেখানে দেখা যায় এটি কনসেন্ট্রেশন বেশি ওখানে ধরে টান মারে, ঠিক আছে। আচ্ছা, টান মারার পরে কি হয় আপনাদেরকে দেখায় নতুন একটা ছবি দিয়ে।
টান মারার পরে জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? এই যে দেখেছেন এখানে ফাঁকা হয়ে গিয়েছে। মানে ফাঁকা কেন হয়ে গেছে বলেন তো? এই যে এই জায়গাটাতে কিন্তু বড়, দেখেছেন খেয়াল করে? বলেন কেউ আমাকে, এই জায়গাটাতে আমি বেশি জায়গা কেন দিয়েছি? ভাই ওখানে টার্ম দিছে ভাই, ডিএনএ এ প্রোটিন যে ওখানে ডিএনএ এটিডিস এ এরিয়াতে। প্রোটিন দিয়ে এখানে টান মেরেছি দেখে এটার জন্য এই জায়গাটা এরকম ফুলে গেছে। এবং এখানে কোন নাইট্রোজেনাস বেস গুলা বেশি ছিল বলতে পারবেন? অ্যাডেনিন যে অ্যাডেনিন এবং থায়ামিন ছিল। এবং দেখেন এই জায়গাটাকে কিন্তু ইয়ে দেখে মনে হচ্ছে এটা যে বুদবুদ থাকে না, বাবলস, বাবলের মতো দেখতে কিন্তু, হ্যাঁ পানির মধ্যে বাবল, বাবলের মতো দেখতে এটা, ঠিক আছে? তো এই জায়গায় কি বলি আমরা এটাকে? ডিএনএ বাবল বলি, ঠিক আছে? ডিএনএ বাবল বলি। এটাকে আরেকটা নাম আছে, আপনাদেরকে পরে জানাচ্ছি এটাকে। আচ্ছা, ডিএনএ বাবল এই জায়গাটাকে টান দিয়ে ধরার জন্য। হ্যাঁ, এখন ব্যাপারটা কি হলো যে এই দুটাকে যে আমরা টান দিয়ে যে আলাদা করলাম, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড গুলা কিন্তু ধ্বংস হয়নি, ঠিক আছে? আমরা কি করেছি, জোর করে ডিএনএ এ প্রোটিন দিয়ে টান দিয়ে এই দুটাকে একটু আলাদা করেছি। বাট এখানে কিন্তু এখনো হাইড্রোজেন বন্ড এখান থেকে এখানে একটুখানি, দুজন আবারও আর কি একই সাথে ফেরত আসার চেষ্টা করছে। কিন্তু যাতে এরা আবার ফেরত না আসে, যাতে আর কি এরা এরকমই ফাঁকা হয়ে থাকে বা এরকম যাতে আলাদা হয়ে থাকে, এটার জন্য সৃষ্টিকর্তা করেছে কি আরেকটা প্রোটিন দিয়েছে বা আরেকটা এনজাইম দিয়েছে, যেটার কারণে এরা দুজন একবার আলাদা হওয়ার পরে আলাদাই রয়ে যায়। এরা দুজন আলাদা হওয়ার পরে আলাদাই রয়ে যায়। এবং ওই প্রোটিন গুলোর নাম হলো কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস, অথবা ছোট করে যেটাকে আমরা ডাকি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস, এসএসবিস, ঠিক আছে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার্স তো বলে ডাকি আমরা। হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার্স গুলো কি, এই দুইটা যে ডিএনএ প্রোটিন যে কি দুইটা স্ট্র্যান্ডকে আলাদা টান দিয়ে আলাদা করলো যাতে এরা দুজন আলাদাই থাকে, এটার জন্য এখানে আমরা এসএসবিস লাগিয়ে দিই। এসএসবিস লাগিয়ে দেওয়ার জন্য এরা আর কি আর একত্রিত হতে পারবে না, মানে দুইটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটা এবং এই স্ট্র্যান্ডটা। এই এসএসবি প্রোটিনের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার প্রোটিন গুলো আরেকটা ফাংশন হলো যে যখন আর কি এই দুইটা ডিএনএ স্ট্র্যান্ড আলাদা হয়ে যায় তখন কিন্তু এরা উইক হয়ে যায়, ঠিক আছে? মানে আগে মোর ভালনারেবল টু এনিমিস। মনে করেন যে এরা দুইটা ডিএনএ যখন একত্রিত করা ছিল তখন কিন্তু ওদেরকে কেউ কোনো এনজাইমের সাথে কি অ্যাটাক করতে ভয় পেত। এটা মানুষের মতন ব্যাপারটা আর কি, আপনার যদি একটা কম্পিনিয়ন থাকে তাহলে শত্রু একটু ভয় পাবে না আপনাকে অ্যাটাক করার জন্য? তো যখন আর কি এরা দুইটা স্ট্র্যান্ড একসাথে ছিল তখন কি এদেরকে এনজাইম বা খারাপ জিনিস এসে অ্যাটাক করতে পারছিল না, যেটার কারণে এই ফসফোডাইএস্টার বন্ডগুলো ইনট্যাক্ট ছিল, ঠিক আছে? কিন্তু যখন ডিএনএ প্রোটিনের কারণে এই দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল তখন কিন্তু এই সিঙ্গেল স্ট্র্যান্ডগুলো উইকার কম্পেয়ার টু হিয়ার, যেখানে আর কি দুজন একত্রিত ছিল। যেহেতু এরা আর কি উইকার হয়ে গিয়েছে, যেহেতু এরা আর কি খুব সহজে কি হয়েছে এদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ডগুলো ভেঙে দিবে, এই এসএসবি প্রোটিনের কাজ হলো প্রোটেকশন দেওয়া। প্রোটেকশন দেওয়া কাদের কাছ থেকে প্রোটেকশন দেয়? ইয়েদের কাছ থেকে, নিউক্লিয়াস এনজাইমের কাছ থেকে প্রোটেকশন দেয়। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন তো নিউক্লিয়াস এনজাইমের কাজটা কি ছিল? ডিএনএ নিউক্লিয়াস আপনারা তো এক্সাম দিয়েছেন, কেউ বলেন প্লিজ। ফসফোডাইএস্টার বন্ড বন্ডটাকে ভেঙে ফেলে হলো নিউক্লিয়াস এনজাইম। এই নিউক্লিয়াস এনজাইম এসে যাতে এই ডিএনএ গুলাকে না ভাঙতে পারে এটার জন্য প্রোটেকশন কে দিচ্ছে? এসএসবি প্রোটিন। ভালো কথা। এখন এই দুটা প্রোটিন নিয়ে শিখলাম আমরা, একটা কি ডিএনএ এ প্রোটিন আর একটা হলো এসএসবি প্রোটিন, এবং মাঝখানে যে বুদবুদের মধ্যে এটা তৈরি হয়েছিল এটাকে কি বলে ডাকি আমরা? রেপ্লিকেশন বাবল বলে ডাকি, অথবা ডিএনএ বাবল বলে ডাকি। রেপ্লিকেশন বাবল বলে ডাকলেই ভালো হয়। তো 3 নাম্বার যে এনজাইমটা, একটা এনজাইম বলেছি হলাম ডিএনএ এ প্রোটিন, এসএসবি প্রোটিন দ্বিতীয়টা। 3 নাম্বারটা হলো আমাদের হেলিকেস এনজাইম, ডিএনএ হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইমটা কি দেখেন, এই যে এখান থেকে যে দুটা ডিএনএ আলাদা হচ্ছে না, একবার তো কি এই দিকে যাচ্ছে একবার হলো এই দিকে যাচ্ছে, ঠিক আছে? দুই দিকে আর কি এটাকে চিরে আর কি এটাকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? আর কি দুই দিকে চিরে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, মানে বলতে হলো এই দিকেও টান মারছে এবং এই দিকেও টান মারছে। এই যে এই দিকে যে টান মারছে এবং এই দিকেও যে টান মারছে, এই ব্যাপারটাকে আমরা কি বলি জানো? রেপ্লিকেশন ফোর্ক, মানে কি রেপ্লিকেশনে কাঁটা চামিচের মতো, ঠিক আছে? এই কাঁটা চামিচ দিয়ে আমরা এটাকে আলাদা করার চেষ্টা করছি। এবং রেপ্লিকেশনে ফোর্কের জন্য যেই এনজাইমটা দায়ী
সেটাকে আমরা বলে রাখি হলাম ডিএনএ হেলিকেস। ডিএনএ হেলিকেস ডিএনএ হেলিকেস এনজাইমটা কাজ কি, এই যে একবার তো এই দুটাকে ফাঁকা করে দেওয়া হলো, ফাঁকা করে দেওয়ার পরে দুই দিক দিয়ে গুতা মেরে মেরে দুই দিক দিয়ে আর কি আলাদা করা হচ্ছে, যেটাকে আমরা বলি রেপ্লিকেশন ফোর্ক, এবং এটার জন্য দায়ী হলো এই ডিএনএ হেলিকেস এনজাইম। আচ্ছা ঠিক আছে, তো আমাদের তিনটা অনেক ইম্পর্টেন্ট এনজাইমের কাজ হয়ে গেল, পড়ে ফেললাম। এখন আপনাদেরকে একটু ধরি যে কি কে বুঝেছেন তিনটা এনজাইম, কে সুন্দর করে বলতে পারবেন আমাকে? তো বুঝছি না, আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস, আমি আসলে জানি না যে কাকে জিজ্ঞেস করলে আগে অ্যান্সার ঠিক মতো পাওয়া যাবে। আচ্ছা কেউ আমাকে করেন, ভলেন্টিয়ার করেন, কে বলতে পারবেন তিনটা এনজাইম যেগুলো শিখেছে ওগুলা একটা একটা করে ফাংশন বলা? ভয় পাওয়ার কিছু নাই, আমি আর কি মাইন্ড করবো না যদি না পারেন, আবার বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ভাইয়া জি ভাইয়া বলতে পারবেন? আচ্ছা শুরু করেন তাহলে। ডিএনএ প্রোটিনটার কাজ কি? ডিএনএ এ প্রোটিন যে এটি রিচ এরিয়া যেখানে অ্যাডেনিন থাইমিন যেখানে, সেখানে ভাই টান দিয়ে ওই যে ডাবল হেলিক্স কে ভাই আলাদা করে আর কি, দুই দিক থেকে টান দেয়। টান দিয়ে আলাদা করে কি কোন জিনিসটা তৈরি করে? ডিএনএ বাবল তৈরি করে। ডিএনএ বাবল না বলে রেপ্লিকেশন বাবল বলেন, ঠিক আছে? ডিএনএ বাবল বললেও চলবে, কিন্তু রেপ্লিকেশন বাবল সুন্দর দেখা। আচ্ছা তারপরে বলেন, তারপরে কি হয়? ভাই তারা যেন আবার কাছাকাছি যেন না আসতে পারে, না লাগতে পারে, এজন্য সেখানে কাজ করে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই এসএসবি এর আরেকটা ফাংশন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং, জি ভাই, যেন নিউক্লিয়াস এনজাইমটা ফসফোডাইএস্টার বন্ডকে যেন না ভেঙে দেয়, সেটার জন্য ভাই প্রোটেকশন দেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই এসএসবি আগে এই প্রোটেকশনটা কেন দিত না বলেন তো? কি আগে তো এসএসবি কে দরকার পড়তো না, এখন কেন দরকার পড়ছে আগে প্রোটেক্টিভ ফাংশনটা? কারণ এরা তখন তো তারা কাছাকাছি থাকতো। হ্যাঁ, কাছাকাছি থাকতে একজন একজনকে আগে প্রোটেকশন দিত। তো এরা যখন নাকি আলাদা হয়ে গিয়েছে, তখন আর কি শত্রু এসে বা আর কি আমার কথা নিউক্লিয়াস এনজাইমটা এসে সুযোগ পেয়ে আর কি অ্যাটাক করে, বুঝেছেন? তো এসএসবি এটা থেকে প্রোটেকশন দেয়। আচ্ছা এবার বলেন তারপরে। আরেকটা ভাই, এই যে দুইটা স্ট্র্যান্ড দুই দিকে যাচ্ছে ভাই, এর জন্য এখানে যে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এটার জন্য এটা করে ভাই ডিএনএ হেলিকেজ এনজাইম। আচ্ছা ঠিক আছে, রেপ্লিকেশন ফর্ক জিনিসটা কিছুই না, এই যে এই দিক দিয়ে কি চাকুর মতো বা ফর্কের মতো এই দিক দিয়ে গুতা মেরে মেরে এটাকে আলাদা করা হচ্ছে, এবং এই দিক দিয়ে একই রকম ভাবে গুতা মেরে মেরে আলাদা করা হচ্ছে দুটা স্ট্র্যান্ডকে। এই ব্যাপারটাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক বলা হয়, যেটার জন্য ডিএনএ হেলিকেস এনজাইমটা দায়ী, ঠিক আছে? হেলিকেস স্পেলিং হলো HELICASE, হেলিকেস। এবার আমরা হলাম তিনটা প্রোটিন জেনে ফেলেছি, এখন 3 নাম্বার ব্যাপারটা আপনাদেরকে বলছি, সুপার কয়েলিং জিনিসটা কি? ভাই প্রথম প্রোটিনটার নাম কি ছিল ভাই? ডিএনএ এ ক্লাস, মানে কি এটা আর কি এ ক্লাস প্রোটিন, তো নাম দিয়ে দিয়েছে কি ডিএনএ এ, বুঝতে পেরেছেন? ডিএনএ এ। আচ্ছা লিখি ডিএনএ এ, এটা। যাই হোক, তো এবার আমি আপনাদেরকে শিখাবো হলাম সুপার কয়েলিং জিনিসটা। আচ্ছা আপনারা আমাকে একটা জিনিস বলেন, যে এই দিক দিয়ে যায় কি গুতা মেরে মেরে যে দুটা স্ট্র্যান্ডকে যে আলাদা করা হচ্ছে, এখানে কি প্যাচটা কি আরো শক্ত হবে, মানে কি মোটা গিট লাগবে, নাকি এখানকার প্যাচটা আরো কি খুলে যাবে বলেন তো? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা ছবি দিয়ে। ব্যাপারটা কি আপনারা বুঝেন যে এরকম মনে করেন চিকন একটা জিনিস, ঠিক আছে? এখান দিয়ে আরেকটা, আচ্ছা এখান দিয়ে হলো আমাদের রেপ্লিকেশন বাবলটা, ঠিক আছে? কত সুন্দর হলো না? আচ্ছা এখন আপনারা আমাকে বলেন যে এই যে এই দিক দিয়ে যে আস্তে আস্তে গুতা মেরে মেরে যে দুটা স্ট্র্যান্ডটাকে আলাদা করা হচ্ছে, এই জায়গাটা, এটা পরে যে জায়গাটা আছে, এখানে কি দুটা স্ট্র্যান্ড কি আরো একজন আরেকজনের সাথে মিশে যাবে, মানে কি আরো শক্ত করে প্যাচটা লেগে যাবে, নাকি আরো লুজ হবে প্যাচটা বলেন তো? শক্ত হবে ভাই, এখানে আরো শক্ত করে প্যাচ লাগবে। হ্যাঁ, আরো বেশি এইদিকে যত যাবে ওরকম তো আরো বেশি করে তো আর প্যাচ লাগতে থাকবে, তাই না? আর কি এটা আপনি দড়ির মতো করে আর কি করেন, আপনি দড়ি প্যাচ যত আর কি টেনে খুলতে যাবেন, দেখবেন কি যে দড়ি প্যাচটা আরো খারাপ ভাবে গিটটা লেগে যাচ্ছে। তো এই যে এখান দিয়ে যায় কি যত আমি যাচ্ছি তত যে এখান দিয়ে আরো প্যাচটা আরো বেশি করে লেগে যাচ্ছে। আগে প্যাচটা কি এমন ছিল? তো আগে প্যাচটা মনে করেন যে এরকম ছিল, ঠিক আছে, নর্মাল প্যাচ ছিল এরকম একটা এরকম একটা।
কিন্তু যখন আমি এই দিক দিয়ে গুতা মারছি, মার্কারের দিকে চোখ রাখেন, অ্যাটেনশন, এই দিক দিয়ে যখন আমরা গুতা মারছি তখন হবে কি এইখানকার যে আর কি একটা স্ট্যান্ড আর একটা স্ট্যান্ডের সাথে লেগেছিল, এখানে যে একজন একজনের সাথে প্যাচ লেগেছিল, এই প্যাচ গুলো আরো বেশি বেশি করে গিট লেগে যাবে, অনেকটা এরকম দেখতে হবে, ঠিক আছে? আগে প্যাচটা একটু লুজ টাইপের ছিল, কিন্তু এখানে গুতা মারার কারণে কি হলো, আরো আর কি বিশ্রী ভাবে প্যাচটা লেগে গেল, ঠিক আছে? এই যে এখানে যে আরো বেশি করে প্যাচটা লেগে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা কি বলি, সুপার কয়েলিং বলি। সুপার কয়েলিং বলি। সারা জীবন আমি জানি আপনারা অনেকেই আর কি এবিসি বা কেমিস্ট্রি বইতে সুপার কয়েলিং ওয়ার্ডটা শুনেছেন, কিন্তু সুপার কয়েলিং জিনিসটা কি বা কেন এই জিনিসটাকে সুপার কয়েলিং বলে অনেকে আর কি জিনিসটা বুঝতেন না, কিন্তু আজকে কি বুঝেছেন আপনারা, নাকি কারো কোনো আজকেও বুঝতে সমস্যা হচ্ছে? আর কোনো কোশ্চেন থাকলে বোন, আমি একবার বুঝে দিতে পারবো, সমস্যা নেই। ভাই এই সুপার কোয়ালিটিকে যখন আমরা খুলতে যাব তখনই হবে, আদারওয়াইজ হবে না। না না, আদারওয়াইজ হবে না, যখন আর কি আমরা খুলতে যাব, যখন এই দিক দিয়ে এই দিক দিয়ে যখন আর কি আমরা পিঞ্চ করে বা কি গুতা দিয়ে দিয়ে যখন আর কি খুলতে যাব, তখন এখানকার সুপার কলিং হবে। আপনি দুটো আর কি দড়ির মতো করে ভাবেন, ঠিক আছে? এটা একটা দড়ি, এটা একটা দড়ি, ঠিক আছে? দড়ির মাঝখান দিয়ে যদি আপনি চাকু দিয়ে গুতা মেরে যদি খুলতে যান, তাহলে দুই দিকের দড়িটা আরো শক্ত হয়ে যাবে না, মানে প্যাচটা আরো বেশি করে লেগে যাবে না, এটাকে আমরা সুপার কয়েলিং বলি। আচ্ছা, এখন আপনি আরো আমাকে বলেন, সুপার কয়েলিংটা যে হয়ে গেল, এটার জন্য কি দুটো স্ট্যান্ডকে আলাদা করতে আরো ঝামেলা হয়ে যাবে না, নাকি আরো সুবিধা হবে? ঝামেলা হবে ভাই। হ্যাঁ, ঝামেলা, তাই না? এটা হলো একটা মেকানিক্যাল প্রবলেম আর কি। ডিএনএ রেপ্লিকেশন হওয়ার সময় এই যে আমরা যে খোলা শুরু করি, তাহলে সুপার কলিংটা লেগে যায়। সুপার কলিং এর জন্য তো এই দুইটা ডিএনএ স্ট্র্যান্ড আলাদা করতে আরো কঠিন হয়ে যাবে, তাই না? এই যে আরো যে কঠিন হয়ে যাবে, এই ব্যাপারটাকে এটা এক ধরনের হলো মেকানিক্যাল প্রবলেম। এটার জন্য নেচার, এটার জন্য প্রকৃতি আমাদেরকে একটা এনজাইম দিয়েছে, যেটার জন্য সুপার কলিংটা আর সুপার কয়েল থাকে না, প্যাচটা আস্তে 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 খুলে যায়। ওই এনজাইমটার নাম হলো আমাদের টপোআইসোমেরেস। টপোআইসোমেরেসে অনেকগুলো ফ্যামিলি আছে, কিন্তু আপনাদেরকে আজকে কি ডিএনএ গাইডেস অথবা টপোআইসোমেরেস 2 মনে হয়, হ্যাঁ টপোআইসোমেরেস 1টা শিখাবো। আপনারা কি আপাতত টপোআইসোমেরেস 1ই শিখেন। টপোআইসোমেরেসের কাজটা কি, এই প্যাচটাকে, এই যে প্যাচ যে লেগে গেল সুপার কলিং এর কারণে, এই প্যাচটাকে কেটে কেটে খুলে দেওয়া, যাতে খুব সহজেই দুটো স্ট্র্যান্ড আলাদা হতে পারে। এখন এই প্যাচটা কিভাবে খুলবে ডিএনএ আর কি টোপোআইসোমেরেস এনজাইম, এটা খুব ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা মনে করেন একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা মনে করেন আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড, যেটা একটার সাথে সুপার কয়েল লেগে গিয়েছে, বুঝেছেন? আমি ইচ্ছা করে ভাবে আছি যাতে আর কি বুঝতে পারেন সুপার কয়েল। এবং এই দিয়ে কি ছিল আমাদের রেপ্লিকেশন বাবল, রেপ্লিকেশন বাবল এই দিক দিয়ে কি খোঁচা মেরে মেরে হচ্ছে, সুপার কয়েল হয়ে গেল। এবার ডিএনএ আর কি টোপোআইসোমেরেসের কাজ কি, এই প্যাচটাকে খোলা। কিভাবে খুলবে দেখেন, এটা মনে করেন টোপোআইসোমেরেস এনজাইমটা, এটা হলো একটাই পা মনে করেন, ঠিক আছে? এখন এর হলো দুইটা ডোমেইন আছে, দুইটা কি আছে, ডোমেইন আছে, ঠিক আছে? অন্য কালার দিয়ে দেখা তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো একটা ডোমেন এবং এই হাতটা হলো আরেকটা ডোমেন। তো এই ডোমেনটার কাজ কি জানেন? এই ডোমেনটাকে আমরা বলি কি নিউক্লিয়াস ডোমেইন, নিউক্লিয়াস ডোমেইন। এবং এই হাতটাকে বা এই ডোমেনটাকে আমরা কি বলে থাকি, লাইগেজ ডোমেইন। এই দুটো ডোমেন কিসের মধ্যে আছে, টোপোআইসোমেরেস এনজাইমের মধ্যে আছে, যেটা হলো আমাদের সুপার কয়েলটা খুলতে সাহায্য করবে। তো এই যে এই চালাক বান্দাটা করে কি, অনেক চালাক, হ্যাঁ, এ করে কি, এই যে নিউক্লিয়াস যে ডোমেনটা আছে, এটা দিয়ে কি করে ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে কাটে, ঠিক আছে? নিউক্লিয়াস যেহেতু এটা এনজাইম, আপনারা তো জানেন যে নিউক্লিয়াস এনজাইমের দ্বারা আমরা আর কি ফসফোডাইএস্টার বন্ডটা ভাঙি। এই নিউক্লিয়াস এনজাইমটা দিয়ে করে কি, এই ফসফোডাইএস্টার বন্ড গুলোকে ভাঙে আর কি, কেটে ফেলে। আচ্ছা, একটু হোল্ড করে, কেটে ফেলে। এবং কেটে ফেলার সাথে সাথে যখন এখানকার প্যাচটা খুলে যায়, তখন করে কি, লাইগেস যে ডোমেনটা আছে এটা থেকে আঠা বের হয়ে আসে। হ্যাঁ, আঠাটা বের হয়ে আসার কারণে যে দুটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছিল ওটাকে আবার লাগিয়ে দেয়। তো কি বললাম, এই নিউক্লিয়াস ডোমেনটা হলো কাটারের মতো কাজ করে বা কি কেচির মতো কাজ করে। কেচি দিয়ে আর কি প্যাচটাকে কাটে,
কিন্তু কেচি দিয়ে যদি পেঁয়াজটাকে কাটে তাহলে তো ডিএনএটা তো ধ্বংস হয়ে যাবে, তাই না? কিন্তু যাতে ধ্বংস না হয়ে যায় এটার জন্য কাটার পরেও ও আবার জোড়া লাগায় একটা আঠা দিয়ে। তো আঠার কাজটা কে করবে? এই যে এই লাইগেজ ডোমেইনটা, এটা হলো সিজার এবং এটা হলো গ্লু। বুঝতে পেরেছেন এই জিনিসটা? তো আস্তে আস্তে আর কি কেটে কেটে যখন আর কি প্যাচটা খুলে প্যাচটা কাটে লাইগেজ নিউক্লিয়াস দিয়ে এবং লাগায় কি দিয়ে আর কি কাটে হলো নিউক্লিয়াস এনজাইম দিয়ে এবং লাগায় হলো লাইগেজ এনজাইমটা দিয়ে। ঠিক আছে, এই এটা কি জিনিসটা দুইটা স্ট্র্যান্ড লাগাচ্ছে, মানে কি লাগাইতেছে, মানে দুটো স্ট্র্যান্ড আলাদা করে ফার্স্টে পরে লাগায়? জি জি জি, দুটা স্ট্র্যান্ডকে আলাদা করে। ঠিক আছে, দুটা স্ট্র্যান্ডকে আলাদা করার সাথে সাথে হয় কি, প্যাচটা যে লেগেছিল না বা সুপার কল যেটা লেগেছিল না ওটা আলাদা হয়ে যায়। আলাদাও যখন হয়ে যায় তখন তো ওটাকে আলাদা রাখা যাবে না, তাহলে তো ডিএনএ তো ধ্বংসই হয়ে যাবে। এটার জন্য করে কি, যে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করেছে নিউক্লিয়াস এনজাইমটা দিয়ে, এই লাইগেজ এনজাইমটা দিয়ে আবার লাগিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে কাটে লাগায় তারপর আস্তে আস্তে এটা কি প্যাচটা ছুটে যেতে থাকে। ব্যাপারটা বুঝেছেন? ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপারটা হলো আচ্ছা যে ভাইয়া, আপনাকে- তাহলে হচ্ছে গিয়ে ডিএনএ এই প্রোটিন গুলো হচ্ছে গিয়ে এটি রিচ এরিয়া গুলো বের করে ওখানে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করলো, আর হচ্ছে গিয়ে আমাদের টোপোআইসোমার এনজাইমটা হচ্ছে গিয়ে পাশাপাশি যে এগুলো সাজানো সেখানে ফসফোডাইএস্টার বন্ডগুলোকে ব্রেক করে ওগুলাকে আবার জোড়া লাগাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ডিএনএ এ প্রোটিনটা কিন্তু এখানে কাজ করেছিল, এখানে আর কি টান মেরেছিল দুই দিক দিয়ে। হ্যাঁ, টান মেরেছিল দুই দিক দিয়ে, টান মারার পরে হয়েছে কি যে এই জায়গাটাতে ফাঁকা হয়ে গেছে, তাই না? এখন এই দিক দিয়ে যেহেতু টান মেরেছে হচ্ছে কি এখানে আরো মরা প্যাচ লেগে গিয়েছে, মরা গিট লেগে গিয়েছে। এরকম কি এত বিশ্রী হয় দেখতে ডিএনএ? না, এত পেঁচানো হয় না। কেন এত পেঁচিয়েছি? কারণ এই দিক দিয়ে কি টান মেরেছি দেখে, টান মারার কারণে এখানে গিটটা আরো শক্ত হয়ে গিয়েছে। কিন্তু গিটটা যদি আরো শক্ত হয়ে যায় তাহলে তো এখানে আর কি দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে আরো কঠিন হয়ে যাবে, তাই না? তো আমরা তো চাই না যে আর কি দুটো স্ট্র্যান্ডকে আলাদা করা কঠিন হোক, আমরা তো সবসময় চাবো যে দুটো স্ট্র্যান্ডকে যাতে আলাদা করতে পারি। তো যাতে এই যে মরা গিট অথবা সুপার কয়েলটাকে ছুটানো যায় এটার জন্য এই টোপোআইসোমারেজ এনজাইমটা আসে। টোপোআইসোমারেজ এনজাইমটা করে কি, এখানে দেখবে আয় হায় এখানে তো একটা প্যাচ লেগে আছে, সুপার কয়েল লেগে আছে। তো করবে কি, দেখে প্রথমে এখান দিয়ে কাটবে। ঠিক আছে, কাটলো, কাটার পরে প্যাচটা খুলে গেল। প্যাচটা খুলে গেছে ঠিক আছে, কিন্তু দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল না। এটার জন্য করবে কি, লাইগেস যে আরেক হাতের যে লাইগেস মানে আঠাটা আছে না, এটা দিয়ে আবার লাগিয়ে দিবে। কাটবে লাগাবে, কাটবে লাগাবে, কাটবে লাগাবে, এভাবে আর কি কাজ করতে থাকবে। আর এখানে কোন এনজাইমটা কাজ করছে যেটা কি এখান দিয়ে গুতা মেরে মেরে আলাদা করছিল, কেউ বলতে পারবেন আমাকে? এই এনজাইমটা কি? হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নিশাত আপু বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আর কি ক্লাসের পরে আবার আমাকে কোশ্চেন করতে পারেন যদি কিছু না ইট গোস ফর এভরিওয়ান এলস। যদি কিছু না বুঝে থাকেন তাহলে নোট ডাউন করে রাখেন, পরে আবার কোশ্চেন করতে পারেন আমাকে। তো এতক্ষণ যে আপনাদেরকে ডিএনএ টোপোআইসোমারেজ এনজাইমটা যে শিখালাম, এটা শিখে লাভটা কি? এটা ভাই আমার একটা প্রশ্ন আছে। জি ভাই বলেন বলেন ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে টোপোআইসোমারেজ অন বললাম বা টোপোআইসোমারেজ ফ্যামিলির এখানে তো দুইটা ডোমেইন আছে, তার মধ্যে একটা ডোমেইন হচ্ছে নিউক্লিয়েজ ডোমেইন। তো এই নিউক্লিয়াস ডোমেনের কাজ হচ্ছে পাশাপাশি মানে একটা স্ট্র্যান্ডে যে পাশাপাশি দুইটা ফসফোডাইএস্টার বন্ড আছে সেটাকে ব্রেক করা, এটা নয় কি? নাকি দুইটা স্ট্র্যান্ডের মাঝে বিচ্ছেদ ঘটানো? দুটো স্ট্যান্ডে এই যে ব্যাপারটা হলো আপনি দুটো স্ট্যান্ডে এখানে কেটে দিবে, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা, মাঝখান দিয়ে না, দুটো স্ট্যান্ডে মাঝ আচ্ছা। এভাবে কাটবে, এভাবে কাটবে না। কিভাবে কাটবে? এভাবে কাটবে। এভাবে কাটার কারণে কি হবে, প্যাচটা আর কি ছুটে যাবে। প্যাচটা যখন ছুটে যাবে তখন কি করবে, এই আঠাটা দিয়ে আবার লাগিয়ে দিবে। কারণ এটা যদি আলাদা হয়ে থাকে তাহলে তো ডিএনএ তো ধ্বংসই হয়ে যাবে, তাই না? রেপ্লিকেশন তো দূরের কথা, ট্রান্সক্রিপশন দূরের কথা, ডিএনএ তো জি জি ধ্বংসই হয়ে যাবে। এটার জন্য বাঁচাতে কি আসবে, আবার লাইগেজ এনজাইমটা আঠার মতো কাজ করবে। জি আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া, এই যে মানে এখানে যে নিউক্লিয়াস এনজাইম ফসফোডাইএস্টারেজ বন্ডের যে জায়গায় ভাঙলো, প্যাচ খুলে যাওয়ার পরে ভাইয়া মানে লাইগেজ এনজাইম তো ওই জায়গাটায় আবার জোড়া লাগাবে পাশাপাশি দুইটার ভিতরে।
জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ঠিক বলেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হলাম আমাদের ডিসকাশনের শেষের দিকে চলে এসেছি। হাউ ওয়ান্ডারফুল। যাই হোক, তো আপনাদেরকে যে এতক্ষণ ধরে যে শিখালাম যে কি টোপোআইসোমারেজ এনজাইমটা এইভাবে কাজ করে, এটা শিখার পিছনে একটা কারণ আছে। আমরা জীবনে যত আর কি বেসিক সায়েন্স শিখবো একজন ডাক্তার হিসাবে অথবা একজন এমবিবিএস স্টুডেন্ট হিসাবে, সবগুলা বেসিক সায়েন্স অবশ্যই আমাদের ক্লিনিক্যাল মেডিসিনের সাথে কোরিলেটেড থাকতে হবে। এমনি এমনি আমরা কখনো কিছু শিখবো না। যদি এমনি এমনি শিখবো, কিন্তু 95% জিনিসই ক্লিনিক্যাল সাইডের সাথে কোরিলেটেড থাকতে হবে। তো আপনাদের কোরিলেট করে দেখাই। তো এই যে আপনাদেরকে দেখাই, এই যে আপনারা তো একটা ড্রাগ চিনেন তাই না, কুইনোলন ফ্যামিলি। যারা 4th ইয়ারে পড়েন ওরা চিনেন যে কুইনোলন ফ্যামিলি। তো কুইনোলন ফ্যামিলির মধ্যে কি কি আছে? সাইপ্রোফ্লক্সাসিন আছে, গেটিফ্লক্সাসিন আছে, তারপর আরো অনেকগুলা কি মক্সিফ্লক্সাসিন আছে তাই না, মানে কুইনোলন গুলা। সাইপ্রোফ্লক্সাসিন মানে অথবা কুইনোলন বলে ডাকলেও চলবে। যারা আর কি আরো জুনিয়র আছেন তারাও জেনে রাখুন, কারণ এখন জানলে আপনাদের আর কি পড়ালেখার প্রতি প্যাশনটা তৈরি হয়, মেডিকেল সায়েন্সের প্রতি প্যাশনটা একটা ক্রিয়েট হবে। ওই প্যাশনটা দিয়ে আর কি আপনারা সামনে আগাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, জি সবগুলা টোপোআইসোমারেজে দুইটা করে ডোমেন থাকে, একটা ডোমেন দিয়ে কাটে এবং আরেকটা ডোমেন দিয়ে জোড়া লাগায়। নিউক্লিয়াস এনজাইমটা দিয়ে কাটে এবং এই লাইগেস এনজাইমটা দিয়ে জোড়া লাগায়। তো করে কি, এর একটা মনে করেন ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ কোন ব্যাকটেরিয়া এটা না বললেও চলবে, যেমন মনে করেন ইকোলাই একটা ব্যাকটেরিয়া আছে। এখন ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ডিএনএ আছে, মানুষের মধ্যে যেরকম ডিএনএ আছে ব্যাকটেরিয়ার মধ্যেও ডিএনএ আছে। তো আমরা যদি কোনো রকম ভাবে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে ওটা যদি ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাকটেরিয়াটা মরে যাবে বা ব্যাকটেরিয়াটা অস্তিত্ব আর দেখা যাবে না। ঠিক আছে, তো আমাদের কাজ কি, কোনো রকম ভাবে হোক আমরা যদি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে মেরে ফেলতে পারি, তাহলে ব্যাকটেরিয়াটা প্যাথোজেনেসিস করতে পারবে না, অসুখ তৈরি করতে পারবে না। তো কিভাবে এটা সম্ভব হতে পারে? এটা মনে করেন ব্যাকটেরিয়াল ডিএনএ, ঠিক আছে, এটা মনে করেন ব্যাকটেরিয়াল ডিএনএ। এখন এখানে মনে করেন এই যে রেপ্লিকেশন বাবলটা তৈরি হয়েছে। ওয়েট, এটা মনে করেন ব্যাকটেরিয়াল ডিএনএটা, এখানে রেপ্লিকেশন বাবলের নিচে হলো সুপার কয়েলটা। ঠিক আছে, রেপ্লিকেশন বাবলের নিচে, কারণ এই দিক দিয়ে টান মারছে, এই দিক দিয়ে প্যাচ আরো খারাপ অবস্থা হচ্ছে। রেপ্লিকেশন বাবল এখানে হেলিকেজ এনজাইমটা কাজ করছে, রেপ্লিকেশন ফোর্ক, এখানে ডিএনএ প্রোটিন দুই দিক দিয়ে টান মেরেছিল, এবং এখানে কি আমাদের সুপার কয়েল। আচ্ছা, সুপার কয়েল যেহেতু লেগেছে, এখানে টোপোআইসোমেরেস রেস্কিউ আসবে না, টোপোআইসোমেরেস আসলো। ঠিক আছে, টোপোআইসোমেরেসের কাজ কি, এক হাত দিয়ে এটাকে কাটবে এবং আরেক হাত দিয়ে এটাকে জোড়া লাগাবে। ঠিক আছে, গ্লু দিয়ে কি করবে, এক হাত দিয়ে এটাকে কাটবে, কেটে কেটে প্যাচ ছুটাবে, প্যাচ ছুটিয়ে যেটা কি ছুটবে এই গ্লুটা দিয়ে লাগিয়ে দেবে, মানে লাইগেজ এনজাইমটা দিয়ে লাগিয়ে দেবে। তো এই কুইনোলনের কাজ কি জানেন, এই লাইগেজ এনজাইমটাকে নষ্ট করে দেয়। এই টোপোআইসোমেরেস এনজাইমে যেই ডোমেনটা দিয়ে কি লাইগেজ এনজাইমটা বের হতো বা লাইগেজটা যেটা বের হতো, ওটাকে কি করে কুইনোলন ড্রাগটা এসে এটাকে নষ্ট করে দেয়। কিন্তু দেখেন এই যে কাটার যে ডোমেনটা আছে, মানে নিউক্লিয়াস ডোমেন, এটা কিন্তু এখনো ঠিক আছে। তো টোপোআইসোমেরেস এনজাইমটা করবে কি, এই যে কাটারটা দিয়ে সুপার কয়েলকে কি কাটতে থাকবে, কিন্তু আবার যে এটাকে জোড়া লাগাতে হবে ওটা তো পারবে না। কেন পারবে না? কারণ আমরা তো এই কুইনোলন দিয়ে তো এটাকে ধ্বংস করে দিয়েছি। তো এখন আপনারা আমাকে বলেন, যদি এই যে নিউক্লিয়াস এনজাইমটা দিয়ে এই যে এগুলোকে কাটতে থাকি, হ্যাঁ, আর যদি এই লাইগেজ এনজাইমটা দিয়ে যদি জোড়া লাগাতে না পারি, তাহলে এই ব্যাকটেরিয়াল ডিএনএটার অবস্থা কি হবে? জি ভাইয়া, ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটা ডেথ হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন? তো কুইনোলন যে ওষুধগুলো আছে ওগুলো কি করে, টোপোআইসোমেরেস এনজাইমের উপর কাজ করে। টোপোআইসোমেরেস এনজাইমে কোন ডোমেনের উপর কাজ করে? লাইগেজ ডোমেনের উপর কাজ করে, মানে আঠার যে ডোমেনটা আছে বা গ্লুয়ের যে ডোমেনটা আছে ওটার উপরে কাজ করে এটাকে নষ্ট করে দেয়। কিন্তু যেই ডোমেনটা দিয়ে কাট করতো বা যেই ডোমেনটা কেচির মতো কাজ করছিল,
ওই ডোমেনটা কিন্তু এখনো সজাগ আছে, ওই ডোমেনটা এখনো সতেজ আছে। তো করবে কি, বোকা বানাবো আমরা, টোপোআইসোমারেজ এনজাইমটা দিয়ে করাবো কি, যে এটাকে আর কি কাটবো, কাটার পর যে জোড়া লাগাতে হবে না, এ তো আর জোড়া লাগাতে পারবে না। কেন জোড়া লাগাতে পারবে না? কারণ আমি তো এই কুইনোলোন দিয়ে বা এই সাইপ্রোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন দিয়ে তো এটাকে নষ্ট করে দিয়েছি। তো আস্তে 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 নিজেই নিজেকে আগে ধ্বংস করা স্টার্ট করবে, কাটবে 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 কাটবে, আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ডিএনএ এটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। যে কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। তিথি আপু, ক্লাসের কি সবকিছু কি বুঝেছেন? হ্যালো। জি ভাইয়া। জি আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু হেল্প করেন তো। তো আমরা এতক্ষণ ধরে কোন ড্রাগের মেকানিজম শিখলাম বলতে পারবেন? ভাইয়া কুইনোলোন গ্রুপের ড্রাগের মেকানিজম শিখলাম। জি, দুই তিনটা ড্রাগের নাম বলেন তো এই গ্রুপের। ফ্লোরো সাইপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। মক্সিফ্লক্সাসিন। হ্যাঁ হ্যাঁ, ওগুলা ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন যে এটা কোন এনজাইমটার উপরে কাজ করবে? না, এটা টোপো আইসোমারেজের উপর কাজ করে। আচ্ছা ঠিক আছে, টোপোআইসোমারেজ কোন ডোমেনটাকে নষ্ট করে দিবে? লাইগেজ ডোমেন। আচ্ছা, কোন ডোমেনটা কি সতেজ থাকবে, মানে কি বেঁচে থাকবে? নিউক্লিয়াস ডোমেনটা সতেজ থাকবে। হ্যাঁ, এই নিউক্লিয়াস ডোমেনটা তারপরে কি করবে বলেন তো আমাকে। ভাইয়া সুপার কয়েলিং যে পোর্শনটা ছিল সেই পোর্শনটাকে কাট করতে থাকবে। আর লাইগেজটা যেহেতু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো আর পরে সেটা জোড়া লাগবে না। আর এভাবে করে ব্যাকটেরিয়াল ডিএনএটা ডিস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা জি ভাইয়া, ওয়েলকাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে বলেন। সুপার কয়েলিংটা যে হচ্ছে এটার জন্য আসলে মেইনলি কোন প্রোটিনটার জন্য হচ্ছে? এটা কি ডিএনএ হেলিকেজের জন্য? যে ডিএনএ হেলিকেসের জন্য। আচ্ছা আপনি আমাকে বলেন, ডিএনএ হেলিকেসের জন্য হচ্ছে বা কি ডিএনএ এ প্রোটিনের জন্য হচ্ছে, এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার যেটা করছে যেটা হলো যে আমি যদি এখানে টান মারি, এই যে এটা তো আগে এমন ছিল তাই না, এখানে তো রেপ্লিকেশন বাবলটা ছিল না, এটাকে আগে আমি এই দিক দিয়ে টান মেরেছি দেখে নিচে জায়গাগুলোতে আরো খারাপ হিট লেগে গিয়েছে। আপনি রশির মতো করে ভেবে দেখেন, বুঝতে পেরেছেন? এই দিক দিয়েও কিন্তু সুপার কয়েলটা তৈরি হবে। এখন ডিএনএ এ প্রোটিন দিয়ে আমি টান মারছি বা হেলিকেজ দিয়ে এখান দিয়ে গুতাচ্ছি, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো যে কি এখান দিয়ে যেহেতু আমরা টান মেরেছি, তাই কি এখান দিয়ে আরো প্যাচটা খারাপ ভাবে লেগে গিয়েছে, আরো টাইট ভাবে আর কি লেগে যাবে। এখানে দেখেন কত সুন্দর করে সেপারেট করা, সুন্দর করে। কিন্তু এখানে যেহেতু টান মেরেছি আমি, এখানেও আর কি এরকম হবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গাটা সুন্দর করে এঁকেছি এবং এই জায়গাটাতে আর কি প্যাঁচানো এঁকেছি, মানে সুপার কয়েলটা এঁকেছি এরকম 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 করে। আচ্ছা ওকে, তো এটা হলো আমাদের ব্যাকটেরিয়ার উপরে এই ড্রাগটা আর কি আমি কাজে লাগাতে পারি। একই রকম ভাবে একটা ক্যান্সার সেল, টিউমার সেল, ঠিক আছে, টিউমার সেলকে আমরা একই রকম ভাবে ধ্বংস করতে পারি। আচ্ছা ফার্স্ট ক্লাসে আমি একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগের নাম বলেছিলাম, কেউ কি সেটার নাম বলতে পারবেন আমাকে? হ্যালো, ডি দিয়ে নামটা ছিল ড্যাকটিনোমাইসিনটা করতে হতো মাইনার গ্রুপের উপরে এক ক্লিপের মতো বসে থাকতো, যেটার কারণে ওটা আলাদা হতে পারতো না। আজকে আমরা এই যে সাইপ্রোফ্লক্সাসিন যে ড্রাগটা আছে ওটা কি এভাবে কাটলো, ঠিক আছে, এটাকে ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, ব্যাকটেরিয়াল ডিএনএ। এখন এটা যদি ব্যাকটেরিয়াল ডিএনএ না হয়, যদি এটা টিউমার সেলের মধ্যে যে ডিএনএ আছে ওটা যদি হতো, তাহলে কি আমরা একই রকম ভাবে একটা ড্রাগ দিয়ে একই কাজ করতে পারতাম না? মনে করেন এটা হলো টিউমার সেল, কি একটা টিউমার সেল ইমাজিন করেন। আমাদের বডি সব সেলের মতো টিউমার সেলের মধ্যেও তো ডিএনএ আছে তাই না, ডিএনএ, ঠিক আছে।
এখানে মনে করেন হলো আমাদের বাবলটা। আচ্ছা একবার আঁকি, সরি এটা হলো না। এখানে কি আসলো আসলো আসলো, ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। ফাঁকা হয়ে যাওয়ার পরে এখানে আর কি অনেক বেশি করে কয়েল হয়ে গেল। এটা কি টিউমার সেলের ডিএনএ। টিউমার সেলের আমাদের আর কি নর্মাল বডি সেলগুলো যেরকম রেপ্লিকেশন করে, টিউমার সেলগুলো আর কি বড় হওয়ার জন্য টিউমার সেলগুলো আর কি ডিএনএ রেপ্লিকেশন করে, ঠিক আছে। এটা টিউমার সেলগুলো ডিএনএ রেপ্লিকেশন করে দেখে তো দিনের পর দিন ক্যান্সার অবস্থা আরো খারাপ হয়, দিনের পর দিন আর কি টিউমারটা আরো বড় হতে থাকে আর মানুষ আর কি মৃত্যুর পথে আগাতে থাকে, তাই না। তো সায়েন্টিস্টরা করেছে কি, যে আমরা ওই যে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে যেভাবে মেরেছিলাম, আচ্ছা কোন পর্যন্ত আপনারা শুনেছেন, কোন পর্যন্ত শুনেছেন আপনারা? টিউমার ডিএনএ। আচ্ছা টিউমার ডিএনএ, ঠিক আছে, এটাকে টিউমার ডিএনএ আঁকলাম। এখন আমাদের বডি নর্মাল সেল যেরকম ভাবে আর কি রেপ্লিকেশন করে, ওরকম আমাদের টিউমার সেলগুলো একই রকম ভাবে রেপ্লিকেশন করে ডিএনএ সংখ্যা বাড়ায়, সেলের নাম্বার বাড়ায়, এবং আস্তে আস্তে আর কি টিউমারটা বড় হয় এবং ক্যান্সারটা বড় হতে থাকে এবং মানুষ মৃত্যু পথে আঘাত থাকে, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা করলো কি, আর কি একটা বুদ্ধি আটলো মাথায়। হ্যাঁ, বুদ্ধিটা কি, যায় কি আমরা ওই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলাম, একই রকম ভাবে যদি আমরা টিউমার ডিএনএটাকেও যদি ধ্বংস করে দেই, তাহলে হয়তো আর কি টিউমার সেলটা বড় হবে না, তাহলে হয়তো আর কি ক্যান্সারের অবস্থা আরো ডিটোরেট করবে না। তো আমরা করলাম কি, এই যে এখানে সুপার কয়েলটা আসলো না, সুপার কয়েলের এখানে তো এখানে একই রকম ভাবে টোপোআইসোমারেজ এনজাইম থাকে। টোপোআইসোমারেজ এনজাইমে এক হাত হলো চাকু থাকে, যেটাকে আর কি আমরা বলে থাকি নিউক্লিয়াস ডোমেইন, এবং আরেকটার মধ্যে আঠা থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি লাইগেজ ডোমেইন। তো আমরা করব কি জানেন, আবারও একই রকম ভাবে লাইগেজ ডোমেইনটাকে নষ্ট করে দিব, এবং কাজ করবে হলো আমাদের এই যে নিউক্লিয়াস ডোমেইনটা, এবং এটা কাটতে থাকবে, কিন্তু জোড়া লাগানোর জন্য লাইগেজটা আর কি কাট থাকবে না। একই রকম ভাবে আর কি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে যেভাবে ধ্বংস করেছিলাম, একই রকম ভাবে আমরা টিউমার ডিএনএটাকে ধ্বংস করব। বাট আগে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করার জন্য আমরা নাম কি দিয়েছিলাম, কুইনোলনস। বাট এবার কুইনোলন নাম দিয়ে কি নাম দিব আমরা, ইটোপোসাইট। ইটোপো ইটোপো এটা আমি মেসেঞ্জার গ্রুপে এটা নাম লিখে দিয়েছিলাম, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। ইটোপোসাইট এবং আরেকটা হলো টেনিপোসাইট। কে জানি চ্যাটে ইয়ে লিখেছেন, দাঁড়ান আমি দেখছি। টেনিপোসাইট। তো ইটোপোসাইট এবং টেনিপোসাইট কি, এই দুটা হলো আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অথবা কি অ্যান্টি টিউমার ড্রাগ। অ্যান্টি ক্যান্সার ড্রাগ বললেই ভালো হয়, যেটা কি ক্যান্সার সেলের ডিএনএটাকে একই রকম ভাবে ধ্বংস করে। কোন একই রকম ভাবে ধ্বংস করে, ইন দ্য সেম ওয়ে অ্যাজ সাইপ্রোফ্লক্সাসিন। বা সাইপ্রোফ্লক্সাসিন আর কি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করছিল, বাট এই ইটোপোসাইট এবং টেনিপোসাইট ক্যান্সার ডিএনএটাকে ধ্বংস করছে। আচ্ছা, যে আমি এটা আপনাকে জানাবো আপু, সমস্যা নাই। তো এখন পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন আপু। ভাইয়া যেমন হচ্ছে কুইনোলন গ্রুপের ড্রাগগুলা যেমন হচ্ছে মানে ব্যাকটেরিয়াল ডিএনএ অথবা টিউমার ডিএনএ গুলাকে হচ্ছে না না ডিস্ট্রয় না করে না না, দিচ্ছে, তো কুইনোলন কিন্তু টিউমার ডিএনএ এর উপরে কাজ করে না। কুইনোলন সবসময় হ্যাঁ সরি সরি জি, হ্যাঁ, তো এটা নর্মাল বডির যে সেল ওইখানে ডিএনএ গুলার উপর কাজ করবে না? না নর্মাল বডি ডিএনএ এর উপর কাজ করবে না, বিকজ আমাদের এই ব্যাকটেরিয়াল ডিএনএ এবং টিউমার ডিএনএ এবং নর্মাল বডি ডিএনএ এর মধ্যে পার্থক্য আছে। এটা আপনাদেরকে শিখাতে যাচ্ছিলাম, আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ এরকম থাকে, ঠিক আছে, প্লাজমিড হিসেবে থাকে, এবং এটা কি মনে করেন ডাবল স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ, এবং এখানে মনে করেন রেপ্লিকেশন বাবল তৈরি হলো, ঠিক আছে, রেপ্লিকেশন বাবল। সো আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন, এই যে কুইনোলন গুলা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ এবং হিউম্যান বডি সেল সোমেটিক ডিএনএ নাকি নর্মাল হিউম্যান ডিএনএ কে পার্থক্য করতে পারে। কারণ এরা দেখতে অনেকটা এরকম, যে ব্যাকটেরিয়াল ডিএনএ হলো এরকম দেখতে হয়, সার্কুলার হয়, মানে প্লাজমিডের মধ্যে থাকে ব্যাকটেরিয়াল ডিএনএটা এবং সার্কুলার ভাবে, এবং এখানে অরিজিন অফ রেপ্লিকেশন হলো একটাই থাকে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু ফুলিয়ে দিয়েছি, এই ফুলিয়ে দেওয়াটা কিন্তু ডিএনএ বাবল জায়গাটাই, ঠিক আছে। অরিজিন অফ রেপ্লিকেশন only one আচ্ছা সরি, ইয়ে চলে গিয়েছিল, নেটটা চলে গিয়েছিল।
ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন একটা থাকে শুধুমাত্র, কিন্তু হিউম্যান ডিএনএ এর মধ্যে ব্যাকটেরিয়া আর কি অরিজিন অফ রেপ্লিকেশন অনেকগুলা থাকে। এখানে একটা মনে করো অরিজিন অফ রেপ্লিকেশন, একটু দূরে গিয়ে আবারও আরেকটা রেপ্লিকেশন বাবল এবং অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে। সো আমরা যদি এখন একটা এমসিকিউ আসে যে আর কি ব্যাকটেরিয়াল ডিএনএ এবং আর কি হিউম্যান ডিএনএ এর মধ্যে পার্থক্য কি, তো একটা পয়েন্ট আপনি বলবেন যে ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন অথবা রেপ্লিকেশন বাবল অনলি ওয়ান, এবং হিউম্যান ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন অথবা আমাদের রেপ্লিকেশন বাবল মাল্টিপল জায়গায় তৈরি হয়, যেমন এখানে একটা তৈরি হলো, এখানে একটা তৈরি হলো। ব্যাকটেরিয়াল ডিএনএটা হলো গোল থাকে এরকম, এবং আর কি হিউম্যান ডিএনএটা তো এরকম লম্বা থাকে আর কি, এরকম সোজাসুজি থাকে। যদিও দুটার মধ্যে আর কি ডাবল স্ট্র্যান্ড আছে, কিন্তু এটা দেখেন কি এরকম গোল হয়ে আছে, যেটা কেমন সোজাসুজি হয়ে আছে। তো এই যে আমরা যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং হিউম্যান ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে যে পার্থক্য করলাম, এই জিনিসগুলা ওই আগে কুইনোলন গুলা বুঝতে পারে, ঠিক আছে। কুইনোলন গুলো ওটা দেখতে পারে যে হ্যাঁ এটা তো ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা তো হিউম্যান ডিএনএ না, তাই এটার উপরেই আমি কাজ করব। অথবা আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও ডিপেন্ড করে। মনে করেন যে এমন রুটে দেয় যাতে আর কি ডাইরেক্টলি কুইনোলন ও ব্যাকটেরিয়াল ডিএনএ সম্মুখীন হয় এবং আর কি ওটাকে ডিস্ট্রয় করা স্টার্ট করে। মনে করেন যে অন্য জায়গা দিয়ে দিলে হয়তো নর্মাল হিউম্যান ডিএনএটাকে ধ্বংস করে দেওয়া স্টার্ট করলো, বাট একটা পার্টিকুলার রুট দিয়ে দেওয়া হচ্ছে দেখে ওখান দিয়ে ঢোকানোর সাথে সাথে ব্যাকটেরিয়াল ডিএনএ মুখোমুখি হওয়ার কারণে ওটাকে এরকম কাজ করা স্টার্ট করে, এটা হতে পারে। এবং ও আর কি ওর মরফোলজিক্যাল ডিফারেন্সটা বুঝতে পারে, ঠিক আছে। এটাই হলো আপনার কোশ্চেনের অ্যান্সার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে প্লিজ। ভাই এখানে কি ঠিক নাকি এখানে ভাই? বুঝলো আতিক ভাই, বলেন আরেকবার। হ্যাঁ মানে বলতেছি যে এখানে যে কুইনোলন ডেরিভেটিভ এর ক্ষেত্রে যে মানে রুটটা ফিক্স, যে একটা মানে এই নির্দিষ্ট রুটে দিলে এটা সেই রুটের কথা না, আমার মনে হয় যে কি রুটের কথাটা না বলে আপনি আর কি রুটের কথাটা না বলে, এটাই কি আমি হাইপোথেটিক্যালি স্পিকিং করেছি, রুটের কথা না বলে আপনি স্ট্রাকচারাল ডিফারেন্সটার কথা বেশি বলবেন, ঠিক আছে। এখন না এই জিনিসটা আমি এটা কি আসলে স্ট্রাকচারের উপরেই আর কি ডিপেন্ড করে যে কি কোনটা ব্যাকটেরিয়াল ডিএনএ, কোনটা কি ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ, কোনটা কি হিউম্যান ডিএনএ। আপনাদেরকে বোঝানোর জন্য আর কি রুটটার কথা বলেছে, এমন আর কি হতেও পারে, বাট এটা গিভেন না। এই ড্রাগটা আর কি চেহারা দেখে বোঝা যে কাকে অ্যাটাক করতে হবে এবং কাকে অ্যাটাক করতে হবে না, ঠিক আছে। এটাই আর কি। আচ্ছা ভাইয়া, জি ভাই বলেন। এখানে এই যেমন কুইনোলন যেভাবে ভাই এই যে ব্যাকটেরিয়া বা হিউম্যান ডিএনএ যেভাবে চিনলো, কিন্তু ভাই আমরা এখানে যে ইটোপোসাইট টেনিপোসাইট ইউজ করতেছি, এটা ভাইয়া কিভাবে বুঝবে যে কোনটা ক্যান্সার সেল বা কোনটা নরমাল সেল? জি, ক্যান্সার সেল এবং আর কি নর্মাল হিউম্যান সেলের মরফোলজিও ডিফারেন্ট, কিন্তু আর কি ওটা আপনাদের অতটা আর কি বুঝতে হবে না। যেমন আর কি আপনারা যদি রবিন স্কুলে দেখেন তাহলে দেখবেন যে আর কি হ্যাঁ যে আর কি টিউমার সেলটা দেখতে কিরকম, যেমন আর কি জানি বলে একটা টিউমার ছিল, নামটা আপাতত মনে পড়ছে, যেটা আর কি 3টা জার্ম লেয়ার থেকে তৈরি হয়, পেটের মধ্যে পাওয়া যায়। নামটাই কেউ কারো মনে আছে আপাতত যারা 4th ইয়ারে পড়েছেন? জানি হ্যাঁ 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 টেরাটোমা। চুলও দেখা যাবে আর কি, নোকও দেখা যাবে, যেটা পেটের মধ্যে পাওয়া গিয়েছে ওটার মধ্যে আর কি চুল নোক দেখা যাইতেছে। কারণ ওটা হলো 3টা জার্ম লেয়ার থেকে তৈরি হচ্ছে দেখে। তো ওরকম ভাবে হ্যাঁ আমাদের বডি সেল এবং আমাদের টিউমার সেলের মরফোলজি ডিফারেন্ট, এবং এই ড্রাগগুলো আর কি দেখে বুঝতে পারে যে আমি এখানে অ্যাটাক করব, বা আমি এগুলাতে গিয়ে আর কি অ্যাটাক করবো, আমি এগুলাতে গিয়ে অ্যাটাক করব না, ঠিক আছে। মানে সিগনেচার জিনিস থাকে। মনে করেন আপনাদেরকে ব্যাপারটা বুঝাই আসলে জিনিসটা কি। এটা মনে করেন একটা হলো টিউমার সেল, ঠিক আছে, টিউমার সেল, এবং এটা হলো একটা নর্মাল বডি সেল, বিসি বডি সেল, ঠিক আছে। এখন মনে করেন যে টিউমার সেলের উপরে একটা প্রোটিন আছে, এই একটা প্রোটিন আছে, এই প্রোটিনটি নর্মাল বডি সেলের মধ্যে নাই। তো এখন মনে করেন এখানে আমি একটা ড্রাগ দিলাম, ড্রাগ তো অবশ্যই অনেক জোস একটা ওর হলো সুপারম্যানের মতো পিছন দিয়ে আছে, যাই হোক সরি একটু দুষ্টামি করলাম, যাই হোক ওর কি অনেক ও কি করবে, ও বুঝতে পারবে যে কি এই যে যখন ও দেখবে চোখ দিয়ে যে আয় হায় এখানে তো এই প্রোটিনটা আছে,
তখন আর কি এটাকে আর কি লেজার বিম দিয়ে বা যেভাবে বললাম আর কি ওভাবে অ্যাটাক করে টিউমার সেলটাকে ধ্বংস করে দিবে। কিন্তু দেখেন এই ড্রাগটা মানে সুপার হিরোটা কিন্তু বডি সেলকে দেখছে না, বডি সেলের উপরে কিন্তু এই প্রোটিনটা নাই বা এই পার্টিকুলার জিনিসটা নাই যেটা দিয়ে আর কি টিউমার সেলটাকে চিনতে পারবে, তাই এটার উপরে আর কি কাজ করবে না এবং এটা বেঁচে থাকবে। বুঝতে পেরেছেন নাকি? একটা মার্কার থাকে টিউমার সেলের উপরে আর কি এই ড্রাগ গুলো কি দেখে যায়, হ্যাঁ আমি তো মার্কারটাকে খুঁজছিলাম এবং এই মার্কারটা তো এখানেই আছে। তো এভাবেই আর কি ব্যাপারটা। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। তো এখন ডিফারেন্ট টিউমারের মধ্যে ডিফারেন্ট ধরনের মার্কার থাকবে। এখন এটা জানার জন্য আর কি আপনাদের আরো এক্সটেন্সিভ স্টাডি করতে হবে এবং আমিও যদি আরো এক্সটেন্সিভ স্টাডি করি তো আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আর কার কোনো কোশ্চেন আছে? হয়তো বুঝেছেন আপনি কি বলতে চেয়েছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়াদের হচ্ছে যে মানে এই ড্রাগগুলো যে কাজ করতেছে এটা এখানে কি টিউমার মার্কারে বিভিন্ন তরফের ড্রাগের কাজও কি বিভিন্ন? ড্রাগের কাজ? হ্যালো জি ভাই বুঝি না, একবার বলেন। ভাই বলতেছি মনে করেন হচ্ছে বিভিন্ন টিউমারের ক্ষেত্রে আছে বিভিন্ন টিউমার মার্কার আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ড্রাগের যে মানে কাজের বিভিন্নতা ওটা কি টিউমার মার্কারের সাথে সাথে মানে পাল্টাবে? না মনে করেন যে এটা হলো ইটোপোসাইড, এটা হলো বা টেনিপোসাইড, এটা হলো একরকম ভাবে ইয়ে করবে। মনে করেন এই যে আচ্ছা একটা ছবি এঁকে দেখাই আপনাদেরকে, আপনাদের এত জানার শখ আমি দেখাচ্ছি। মনে করেন এটা হলো একটা টিউমার সেল, এই টিউমার সেলটা আমি এই কালার দিয়ে আঁকলাম, ঠিক আছে? এই টিউমার সেলটা আমি এই কালার দিয়ে আঁকলাম, এটা যায় না কেন একটু দাঁড়ান, হ্যাঁ কি এই গ্রে কালার দিয়ে আঁকলাম এবং এই টিউমার সেলটা মনে করেন এই কালার দিয়ে আঁকলাম। এটা এক ধরনের টিউমার সেল, এটা এক ধরনের টিউমার সেল, ঠিক আছে? এখন এই যে এই ড্রাগটা যেটা মনে করেন আমি ড্যাকটিনোমাইসিন দিলাম, ঠিক আছে? ড্যাকটিনোমাইসিন হলো একটা মেকানিজম দিয়ে শুধু এই ধরনের টিউমার সেলটাকেই খতম করার সামর্থ্য রাখে, ঠিক আছে? কিন্তু ড্যাকটিনোমাইসিন এটাকে আগে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে না। বাট এখানে মনে করেন আরেকটা আমি ড্রাগ দিলাম যেটা হলো ইটোপোসাইড, এই কালার দিয়ে আঁকি, ইটোপোসাইড অথবা কি টেনিপোসাইড। ওই ইটোপোসাইড আবার টেনিপোসাইড নিজেরা কি নির্ধারণ করা মেকানিজমের দ্বারা এই টিউমার সেলটাকে মারতে পারবে কিন্তু এটাকে আবার মারতে পারবে না। কি কারণে মারতে পারবে না এটা কি অনেক এক্সটেন্ড আর কি অনেক একটুখানি ইয়ে কি বলবো অনেক আর কি কমপ্লিকেটেড কিছুই না, কিন্তু আর কি আরো অনেক ডেপথে পড়তে হবে আপনাকে, অনকোলজি নিয়ে আরো একটুখানি চিন্তা ভাবনা করা লাগবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা কি মনে রাখবেন, যেহেতু আমরা জেনেটিক্স পড়ছিলাম যে আর কি সাপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াল ডিএনএটাকে কিভাবে ধ্বংস করে ওই যে টোপোআইসোমারেজ এনজাইমের দ্বারা, এবং আর কি ইটোপোসাইড এবং টেনিপোসাইড কিসের উপরে কাজ করে, টিউমার সেল অথবা ক্যান্সার সেলের উপরে কাজ করে, একই রকম ভাবে কি মেকানিজম ওটা তো আপনারা শিখেছেন, এতটুকুই মনে রাখবেন। এবং আর কি কিভাবে আর কি একটা কোশ্চেন অনেকবার উঠেছে সেটা এখন টিউমার সেল এবং নর্মাল সেলের মধ্যে ইটোপোসাইড টেনিপোসাইড এই দুটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করবে। তো আমার অ্যান্সার হলো যে টিউমার সেলের উপরে মার্কার থাকে যেগুলোকে আর কি টেনিপোসাইড অথবা ইটোপোসাইড দেখে চিনতে পারা যে এগুলো খারাপ সেল, এগুলোকে মেরে ফেলতে হবে, তখন আর কি ইটোপোসাইড টেনিপোসাইড ওগুলোকে অ্যাটাক করে। কিন্তু বডি সেলের উপর যেহেতু মার্কার গুলো নাই তাই আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো নর্মাল বডি সেল গুলাকে মারে না অথবা অ্যাটাক করে না, বা ওদের আর কি টোপোআইসোমারেজ এনজাইমের সাথে ওরকম ম্যানিপুলেট করে না, ওরকম আর কি ট্রিক করে না ওগুলাকে। আচ্ছা আপনারা হয়তো আপনাদের অ্যান্সার পেয়েছেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি করতে পারেন, ক্লাসটা শেষ করে দিব না হলে। অরিজিন অফ রেপ্লিকেশনের আর দুইটা নাম বলছিলেন একটু বললেন? বুঝিনি ভাইয়া। অরিজিন অফ রেপ্লিকেশনের আর দুইটা নাম বলছিলেন কি যেন বলা হয় মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে একবার বলছি। অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন অরিজিন অফ রেপ্লিকেশন আপনারা তো বুঝছেন কি লিখতে যাচ্ছি। এটার নাম হলো আমাদের এটি রিচ এরিয়া, মানে অ্যাডিনিন থাইমিন রিচ এরিয়া। কেন এটাকে এটি রিচ এরিয়া বলছি? বিকজ এখানে অ্যাডিনিন এবং থাইমিন বেশি বেশি করে থাকে। কেন অ্যাডিনিন এবং থাইমিন বেশি বেশি করে থাকে? কারণ এখানে টান মারলে খুব সহজে খুলে আসবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ড মাত্র 2টা কম্পেয়ার টু 3টা হাইড্রোজেন বন্ড ইন সাইটোসিন এন্ড গুয়ানিন রিচ এরিয়া, ঠিক আছে? অরিজিন অফ রেপ্লিকেশন এটি রিচ এরিয়া, আরেকটার নাম কি কনসেনসাস এরিয়া, সিওএন কনসেনসাস স্পেলিংটা আমি ঠিক, হ্যাঁ কনসেনসাস সিওএন সি কনসেন, হ্যাঁ সিওএন সিএন সাস, কনসেনসাস এরিয়া, ঠিক আছে?
কনসেনসাস স্পেলিংটা আপনারা একবার গুগল করে দেখেন, কিন্তু প্রোনাউন্সিয়েশন এরকম, বুঝেছেন? কনসেনসাস এরিয়া। এই তিনটা জিনিস হলো একই জিনিস, কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন নামে দেওয়া। কোনো কোনো জায়গায় লেখা অরিজিন অফ রেপ্লিকেশন, কোনো কোনো জায়গায় লেখা এটি রিচ এরিয়া, কোনো কোনো জায়গায় কনসেনসাস এরিয়া। এই জায়গাগুলো কি, এখান থেকে আর কি রেপ্লিকেশন হওয়া শুরু হয়, বা এখানে আর কি রেপ্লিকেশন বাবলটা প্রথম তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা এসএস, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসএসবিপি, এসএস, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্পেলিং, হ্যাঁ কনসেনসাস এরিয়া। এখন একজন আমাকে সুন্দর করে স্পেলিংটা বলে দিয়েছে। কনসেনসাস স্পেলিং হলো অনেকটা এরকম, CON, একবার দেখে নেই, সরি আমি আসলে স্পেলিং একটু উইক। হ্যাঁ, CONACNSUS, ঠিক আছে? কনসেনসাস এরিয়া, CONACNSUS, কনসেনসাস এরিয়া। সবগুলাতেই খালি একটা সি, বাকিগুলাতে এস। আচ্ছা এখন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার প্রোটিন গুলা কিভাবে কাজ করে। আমি বলেছিলাম যে শর্ট রিভিউ করে দিই আপনাদেরকে 5 মিনিটে। আচ্ছা, ডিএনএ প্রোটিন একটাকে বের টেনে আলাদা করেছে, ঠিক আছে? কিন্তু এরা আর কি আবার আর কি একত্রিত হতে চায়। একজন আর কি দুইটা লাভারকে আপনি যখন আর কি আলাদা করে দেন, তখন দুজন আবার একজন আরেকজনের সাথে ফেরত কি গেট ব্যাক করতে চাবে না? ওরকম একই রকম ভাবে ডিএনএ স্ট্র্যান্ডটাকে যখন আমি আলাদা করে দিয়েছি, তখন এরা কিন্তু আবারও একত্রিত হতে চায়, আবারও আর কি এই জায়গাগুলোর মতো একসাথে হতে চায়, ঠিক আছে? যাতে আর কি এরা আবার একত্রিত না হয়, এটার জন্য আমরা এখানে কি প্রোটিন বসিয়ে দেই? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার প্রোটিন গুলা। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডার প্রোটিন এখানে বসিয়ে দেওয়ার জন্য হয় কি, এরা কি আবার আগের মতো জোড়া লাগতে পারে না, এদেরকে একবার সেপারেট করার পরে আগের এরকম সেপারেটই হয়ে থাকে। এটা হলো ফাংশন নাম্বার 1। ফাংশন নাম্বার 1 অফ এসএসবিপি কি? দে ডু নট লেট দ্য টু ডিএনএ স্ট্র্যান্ডস টু জয়েন টুগেদার এগেন, মানে এরা এই ডিএনএ স্ট্র্যান্ড দুটাকে আবার জোড়া লাগতে দেয় না। এবং সেকেন্ড ইয়েটা কি, যে এটাকে প্রোটেকশন প্রোভাইড করে। প্রোটেকশন প্রোভাইড করে আমি আপনাকে দেখে বলি, দুটা ফ্রেন্ড যখন একসাথে থাকে, হ্যাঁ মনে করেন যে এটা হলো একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা হলো আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড। দুটা ডিএনএ স্ট্র্যান্ড মনে করেন যে দুইটা ফ্রেন্ড, হ্যাঁ দুটা ডিএনএ স্ট্র্যান্ড যখন নাকি একসাথে এরকম পেঁচিয়ে বুচিয়ে ছিল, তখন কিন্তু ওদেরকে এনিমি মানে শত্রু বা নিউক্লিয়াস এনজাইম এসে ভাঙতে পারছিল না, ঠিক আছে? কিন্তু যখন দুটা ফ্রেন্ড মানে দুটা যখন ডিএনএ স্ট্র্যান্ডকে আমি আলাদা করে দিলাম, তখন ওরা মোর ভালনারেবল টু দ্য এনিমি, মানে ওদেরকে আর কি এনিমি এসে খুব সহজেই এখন আলাদা করতে পারে, আর কি ধ্বংস করে দিতে পারে। তো যাতে কি এনিমি এসে এই যে এই ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে ধ্বংস না করে, এটার জন্যই এসএসবিপি প্রোটেকশন দেয়, ঠিক আছে? অনেকটা ব্যাপারটা ওরকম যে এই এসএসবিপি বোঝা আসে, ঠিক আছে তোমরা আলাদা থাকো, তোমাদেরকে প্রোটেকশনও দিব আমি, কিন্তু তোমরা বাবা আলাদাই থাকো, তোমরা কি নিজেদের প্রোটেকশন নিয়ে চিন্তা করো না, আমি তোমাদেরকে প্রোটেকশন দিব। কাদের এগেইনস্টে প্রোটেকশন দিব? খারাপ মানুষ, শত্রু। শত্রুটার নাম কি? শত্রুটার নাম কি আমাকে বলেন প্লিজ? কি এনজাইম? নিউক্লিয়াস এনজাইম। জি, নিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে। নিউক্লিয়াস এনজাইমের এগেইনস্টে প্রোটেকশন দিবে। কে প্রোটেকশন দিবে? এসএসবিপি, এবং দুটাকে আলাদা করে রাখবে। আই হোপ ইউ গট ইউর অ্যানসার। আর কার কোনো কোশ্চেন? ভাইয়া আমার একটা ভাইয়া প্রশ্ন হচ্ছে। একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে আমরা তো বললাম যে রেপ্লিকেশন বাবল হয় এটিপি রিচ এরিয়াতে, তো আমাদের বডি সেলে তো অনেকগুলা না এটিপি। ভাইয়া, এটি রিচ এরিয়া, এটি অ্যাডেনিন থাইমিন রিচ এরিয়া। জি সরি, একটু ভুল হয়েছে। তো এটি রিচ এরিয়াগুলোতে আমাদের বডি সেলে অনেক এটি রিচ এরিয়া আছে, এজন্য অনেকগুলা কনসেনসাস এরিয়া বা অনেকগুলা রেপ্লিকেশন বাবল তৈরি হয়। কিন্তু ব্যাকটেরিয়াতেও তো অনেকগুলা কনসেনসাস এরিয়া। ব্যাকটেরিয়াল ডিএনএটা অনেক ছোট, বুঝেছেন? ব্যাকটেরিয়াল ডিএনএ তো, এটা কি হলো? আচ্ছা ব্যাকটেরিয়াল ডিএনএটা অনেক ছোট, ওখানে এটি রিচ এরিয়া একটা, এটার জন্য এই জিনিসটা হয়। এটা নিয়ে অতটা বেশি মাথা ঘামিয়ে আপাতত মাথা না ঘামলেও চলবে, বাট আপনি জেনে রাখেন যে কি অরিজিন অফ রেপ্লিকেশন ফর ব্যাকটেরিয়াল ডিএনএ ইজ 1, কারণ ওখানে এটি রিচ এরিয়াও মনে হয় একটাই আছে, ঠিক আছে? আর অনেক ছোট, অনেক ছোট, এটাই হলো মেইন জিনিসটা, এত ছোট যে একটা জায়গা থেকে একই খুল। জি, যেটা বলছিলাম আমি ভাইয়ার অ্যান্সারটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএটা অনেক ছোট, এবং অনেক ছোট হওয়ার কারণে
এটি রিচ এরিয়া আর কি একটাই থাকে এবং ওই জায়গাটাতেই আর কি থাকে। কিন্তু এত কিছু না ভেবে আপনারা অ্যাবসলিউট ভাবে আর কি আপনারা এটা জেনে রাখেন যে ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে প্রত্যেকটা ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন একটা, বাট হিউম্যান ডিএনএ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন মাল্টিপল। এটা কি যে কোনো জায়গায় আপনারা কি পৃথিবীর যে কোনো জায়গায় এই কোশ্চেনটা আসলে এই অ্যান্সারটাই দিবেন, ঠিক আছে? তো এটার রিজনটা হলো অনেকটা এরকম যে ব্যাকটেরিয়াল ডিএনএটা অনেক ছোট দেখে, যেমন একটা হিউম্যান সেল ডিএনএ হলো 1 মিটার, কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিএনএ কি এত ছোট, ওটা কয়েক মিলিমিটার মনে হয়। ওকে, এটাই হলো মেবি কি আপনাদের রিজনটা। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন নাই, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করে দিই। আচ্ছা, আপনাদেরকে কি আর কিছু পড়ানো বাকি ছিল আজকে? না, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ঠিক আছে, 10টা আমার একটা রেসপিরেটরি মেডিসিনের উপর ক্লাস আছে, আপনাদের ওই গ্রুপে লিঙ্কটা শেয়ার করব, কারো ইচ্ছা হলে জয়েন করতে পারেন ওটাতে, ঠিক আছে? বা জয়েন করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। জি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।